একটা সময় ছিল যখন আমরা গল্পের জগতে হারিয়ে যেতাম। জঙ্গলের গভীরে নেকড়েদের মাঝে বড় হয়ে ওঠা একটা ছেলে, মোগলি। আর অন্যদিকে লতায় ঝুলে গাছ থেকে গাছে উড়ে বেড়ানো টারজান। ওদের জীবনটা আমাদের কাছে ছিল অ্যাডভেঞ্চার, স্বাধীনতা, একটা অন্যরকম স্বপ্নের পৃথিবী, যেখানে মানুষ আর প্রাণীর মধ্যে কোনো দেওয়াল নেই। আমাদের মধ্যে অনেকেই ভেবেছে যে কি দারুণ হতো না যদি এমন একটা জীবন সত্যি পাওয়া যেত। কিন্তু যদি আমি তোমাকে বলি যে এই গল্পগুলো শুধু কল্পনা নয়, বাস্তবেও এমন কিছু শিশু ছিল যারা সত্যি মানুষের সমাজ থেকে হারিয়ে গিয়ে প্রাণীদের মাঝেই বড় হয়ে উঠেছে। কিন্তু বাস্তব গল্পগুলোতে নেই কোনো হিরোইজম, নেই কোনো সুন্দর এন্ডিং, বরং আছে অবহেলা, একাকিত্ব আর এক ভয়ঙ্কর সত্য, যা শুনলে তোমার সেই শৈশবের রঙিন গল্পগুলো হঠাৎ করেই অন্ধকার জগতে পরিণত হবে। কারণ এখানে জঙ্গল মানে শুধু অ্যাডভেঞ্চার নয়, এখানে জঙ্গল মানে বেঁচে থাকার যুদ্ধ। আর আজ আমরা ঢুকে পড়ব সেই অন্ধকার বাস্তবতার ভিতরে, যেখানে একটা ছোট্ট শিশু ধীরে ধীরে মানুষ থেকে অন্য কিছুতে পরিণত হয়। এটাই হলো বন্য শিশুদের কাহিনী। ফেরাল চাইল্ড বা বন্য শিশু বলতে বোঝায় এমন শিশুদের যারা দীর্ঘ সময়ে মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে। এরা মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন থেকে প্রাণীদের মধ্যে বা সম্পূর্ণ একাকী পরিবেশে বড় হয়েছে। সহজভাবে বললে, যেসব শিশু মানুষের মতো নয় বরং প্রাণীর মতো আচরণ করে, কারণ তারা মানুষের কাছ থেকে শেখার সুযোগই পায়নি, তারাই হলো ফেরাল চিলড্রেন। 1991 সালের এক শীতল সন্ধ্যায় ইউক্রেনের একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধ দম্পতি তাদের বিছানায় শুয়েছিলেন। হঠাৎ তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পেলেন। জানলার বাইরে কিছু একটা নড়াচড়া করার শব্দ, আর সঙ্গে একটা মৃদু গর্জন। মনে হলো হয়তো কোনো ছোট প্রাণী ডাস্টবিনে ঢুকে পড়েছে, কিন্তু শব্দটা ঠিক কোনো পরিচিত প্রাণীর মতো লাগছিল না। বৃদ্ধা তার স্বামীকে বললেন গিয়ে দেখে আসতে। তিনি উঠে জানলার কাছে গেলেন আর তারপরেই চিৎকার করে স্ত্রীকে ডাকলেন। একটা বড় কুকুর ডাস্টবিনের কাছে ঘুরছে, কিন্তু সেটা দেখে বোধহয় বৃদ্ধের অতটা ভয় লাগেনি। যা দেখে তিনি শিউরে উঠেছিলেন তা ছিল 8 বছরের একটি মেয়ে, যে ঠিক কুকুরের মতো আচরণ করছিল। সে 4 হাত পায়ের উপর ভর দিয়ে বসেছিল, পুরো শরীর ময়লায় ভরা, আর কুকুরের মতো গর্জন করছিল। ও ডাস্টবিন থেকে খাবার খাচ্ছিল। পরে যখন পুলিশ তদন্ত করতে আসে, তারা দেখে সত্যি সে একটি 8 বছরের মেয়ে, কিন্তু আচরণে যেন মানুষের চেয়ে কুকুরই বেশি। সে খুব সহজে 4 হাত পায়ে দৌড়াতে পারত, যেমন কোনো পশু হাঁটে বা দৌড়ে, ঠিক সেইভাবে। সে ঠিক একটি কুকুরের মতো ঘেউ ঘেউ করত, গর্জন করত, আর কষ্ট হলে তাদের মতোই কাদার শব্দ করত। তার কাছে যেন কুকুরের বিভিন্ন শব্দের একটা পুরো শব্দকোষ ছিল, যা সে ঠিক কুকুরের মতো করেই ব্যবহার করত। আর এর মাধ্যমেই সে কুকুরদের সাথে যোগাযোগ করত। সে হাত দিয়ে না খেয়ে মুখ সরাসরি খাবারের মধ্যে ঢুকিয়ে জিভ দিয়ে খেত। গরম লাগলে জিভ বের করে হাঁপাতে থাকত। নিজের শরীর পরিষ্কার করত জিভ দিয়ে চেটে। তার ঘ্রাণ শক্তি ও শ্রবণ শক্তি ছিল অসাধারণ তীক্ষ্ণ। সে অনেক সময় কাউকে দেখার আগেই গন্ধে চিনে ফেলতে পারত। কিন্তু পুলিশের মাথায় একটা প্রশ্নই ঘুরছিল, এটা কিভাবে সম্ভব হলো? মেয়েটির নাম ছিল অক্সানা মালায়া। তার জন্ম 4 নভেম্বর 1983 সালে ইউক্রেনের দক্ষিণে নোভা ব্লাহুইন্সকা নামের একটি ছোট্ট গ্রামে। জন্মের পর সে এক স্বাভাবিক শিশুই ছিল, সুস্থ, সচেতন, এবং তার বয়স অনুযায়ী স্বাভাবিকভাবেই সে বেড়ে উঠেছিল। কিন্তু তার বাবা মা নানা রকম নেশায় আসক্ত ছিল, এতটাই যে তারা অনেক সময় নিজেদের সকল দায়িত্ব ভুলেই যেত, এমনকি তারা নিজের সন্তানের যত্ন নেওয়া পর্যন্ত ভুলে যেত। শীতের এক রাতে যখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তখন তারা ছোট্ট আকসানাকে
বাইরে অন্ধকারে একা ফেলে রেখে নিজেরা মদ্যপ অবস্থায় বাড়ির ভিতরে ছিল। আকসানার বয়স তখন মাত্র 3 বছর। তার বাবা মা দরজা খুলে রাখতে ভুলে গিয়েছিল, ফলে সে ঘরে ঢুকতে পারেনি। এত ছোট বয়সে সে নিজে কিভাবে ভেতরে যাবে সেটাও বুঝতে পারেনি। তবে সে জানত সেই শীতে নিজেকে বাঁচিয়ে রাখতে কোথায় আশ্রয় নেওয়া যাবে। তাদের বাড়ির পেছনে একটা ছোট্ট গর্ত ছিল, যেখানে তাদের পোষা কুকুর নাইডা থাকত। আর কোনো উপায় না দেখে আকসানা সেই গর্তের ভেতরে ঢুকে পড়ে। সে কুকুরটির গায়ের সঙ্গে লেগে শুয়ে পড়ে, আর নাইডা তাকে সারা রাত গরম রাখে। এরপরেও তার বাবা মা তাকে খুঁজতে আসেনি। আকসানা হয়তো সেই ছোট্ট বয়সেই বুঝে গিয়েছিল বাবা মায়ের চেয়ে নাইডার সঙ্গেই সে বেশি নিরাপদ। কিন্তু পরবর্তী 5 বছরে যা ঘটেছিল তা সবাইকে স্তম্ভিত করে দেয়। আকসানা নাইডার সঙ্গে সেই গর্তেই বাস করতে শুরু করে। সে শুধু সেই কুকুরের সঙ্গেই সময় কাটাতো এবং ধীরে ধীরে আকসানা তাদের মতো করেই বাঁচতে শিখে নেয়। প্রথম দিকে সে কুকুরদের সঙ্গে মানুষের মতো করে কথা বলার চেষ্টা করত, কিন্তু কুকুররা যখন তাকে ঘেউ ঘেউ বা হাঁপানোর মতো শব্দে উত্তর দিত, তখন সে সেগুলোই নকল করতে শুরু করে। ধীরে ধীরে সে মানুষের ভাষার চেয়ে কুকুরের ভাষাতেই বেশি অভ্যস্ত হয়ে পড়ে। সে ঠিক কুকুরদের মতোই খাবার খেতে শিখে নিল, মূলত ডাস্টবিনে ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার। জল খেত বাটির থেকে জিভ দিয়ে চেটে। সায়েন্টিস্টরা এবং সাইকোলজিস্টরা আকসানার এই কেসটির মাধ্যমে ফেরাল চাইল্ড বা বন্য শিশু ও সাধারণ শিশুদের শৈশবের প্রাথমিক বিকাশের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করেছেন। সাধারণত শৈশবের শুরুতে যখন মস্তিষ্ক কিছু নির্দিষ্ট জিনিস শেখার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে, যেমন ভাষা শেখা, সামাজিক সম্পর্ক গড়া, আবেগ নিয়ন্ত্রণ করা, এইসব শেখার সময়সীমাকে শিশুদের জন্য ক্রিটিক্যাল পিরিয়ড বলা হয়। এই সময় মস্তিষ্ক বিশেষ ধরনের তথ্যের অপেক্ষায় থাকে, যাতে সে সেই অনুযায়ী নিজের নিউরাল গঠন তৈরি করতে পারে। কিন্তু যদি এই সময়ের মধ্যে সেই প্রয়োজনীয় তথ্য না আসে, তাহলে সেই সুযোগ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই জন্যই এটাকে ক্রিটিক্যাল বলা হয়। তখন মস্তিষ্ক আর অপেক্ষা করে না, বরং যেসব নিউরাল পথ ব্যবহার হয়নি সেগুলো বাদ দিয়ে দেয়। ভাষা শেখার ক্ষেত্রে এই ক্রিটিক্যাল পিরিয়ড জন্ম থেকে বয়ঃসন্ধি পর্যন্ত থাকে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো প্রথম 5 বছর। আর ঠিক এই সময়েই আকসানা মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়ে কেবল কুকুরদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিল। তবে জীবনের প্রথম 3 বছর সে পরিবারের সঙ্গে থাকায় কিছুটা ভাষা শেখার সুযোগ হয়তো সে পেয়েছিল। তাই সেই অবস্থা থেকে উদ্ধার হওয়ার পর সে আবার ভাষা শিখতে পেরেছিল। কিন্তু টানা 5 বছর কুকুরদের সঙ্গে থাকার কারণে তার মস্তিষ্কে গভীর পরিবর্তন হয়েছিল। উদ্ধারের পর তাকে একটি এনজিওতে রাখা হয়। স্বাভাবিক জীবনে ফিরতে তার অনেক বছর সময় লাগে। তাকে আবার 2 পায়ে সোজা হয়ে হাঁটা শিখতে হয়েছে, চামচ বাটি ইত্যাদি বাসন ব্যবহার করা শিখতে হয়েছে, আবার কথা বলাও শিখতে হয়েছে। 20 বছর বয়সের পর থেকে আকসানা আবার সাবলীলভাবে কথা বলতে পারত। সে হাঁটতে পারত, নিজের জামা কাপড় পরতে পারত, আরও অনেক কাজ করতে পারত। তবে তার এই সক্ষমতার এমন কিছু সীমাবদ্ধতা ছিল যা কোনো থেরাপি দিয়েও পুরোপুরি ঠিক করা যায়নি। 2006 সালে এক ব্রিটিশ শিশু মনোবিজ্ঞানী লেন ফ্রাই আকসানার উপর একটি বিস্তারিত পরীক্ষা করেন। তিনি যা দেখেন তা তাকে চিন্তিত করে তোলে। তখন আকসানার বয়স 23 বছর হলেও তার অঙ্কন দক্ষতা ছিল 5-6 বছরের শিশুর মতো। তার মেন্টাল এজও প্রায় 6 বছরের শিশুর সমান ছিল। সে গুনতে পারত, কিন্তু ঠিকভাবে যোগ করতে পারত না, সাবলীলভাবে পড়তে পারত না, এমনকি নিজের নামও ঠিকভাবে বানান করতে পারত না। তার মানসিক বিকাশ যেন অতীতে আটকে গিয়েছিল, সেই অতীতে যখন সে প্রথম কুকুরের ঘরে থাকতে শুরু করে। তার কথা বলার ধরনও অদ্ভুত ছিল, অনেকটা একঘেয়ে টাইপের। যদিও সে আবার কথা বলতে পারত, কিন্তু তার কণ্ঠে স্বাভাবিক মানুষের কথোপকথনের ওঠানামা বা ছন্দ ছিল না। সেই মনোবিজ্ঞানী শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছান যে
আকসানা একা স্বাধীনভাবে জীবনযাপন করার মতো সামাজিক বা মানসিক ক্ষমতা অর্জন করতে পারেনি। তার মতে সেই ক্রিটিক্যাল পিরিয়ড ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল। বর্তমানে জানা যায় আকসানার বয়স প্রায় 43 বছর। সে এখনও সেই একই এনজিওতে থাকে যেখানে তাকে ছোটবেলায় রাখা হয়েছিল। সেখানেই সে নানা কাজ করে, খামারের কাজ করে, গরুর দুধ দোয়ায়, পশুদের দেখাশোনা করে। আকসানা এখন সরকারের কাছ থেকে অর্থ সাহায্য পায়। বাইরে থেকে দেখলে তার জীবন কিছুটা পরিপূর্ণ বলেই মনে হয়, তবে তার শৈশবের সেই ট্রমা এখনও তাকে তাড়া করে বেড়ায়। এক সাক্ষাৎকারে একজন সাংবাদিক তাকে তার বর্তমান জীবন সম্পর্কে জিজ্ঞেস করেছিল। আকসানা বলেছিল, যখন আমি খুব একা অনুভব করি তখন আমি অদ্ভুত আচরণ করতে শুরু করি। আমি 4 হাত পায়ে হাঁটি। আমি নিজেকে খুব একা অনুভব করি। এক ছোট্ট মেয়ে যাকে তার সবচেয়ে কাছের 2জন মানুষ, তার বাবা মা ত্যাগ করেছিল, আর তার জায়গায় তাকে নিঃস্বার্থভাবে গ্রহণ করেছিল তার কুকুর নাইটা। তাই হয়তো যখন সে একা অনুভব করে তখন সে সেই আচরণগুলোই আবার করে যেগুলো তাকে একসময় ভালোবাসা আর গ্রহণযোগ্যতার অনুভূতি দিয়েছিল। আকসানার গল্প আমাদের ভাবায় এই ধরনের শিশুদের নিয়ে, যাদের আমরা ফেরাল চাইল্ড বা বন্য শিশু বলি। আর দুঃখজনক বিষয় হলো যে সেই একমাত্র নয়, এমন আরও অনেক শিশুর গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিশ্ব জুড়ে। আকসানার এই ঘটনা শুনে তোমাদের কী অনুভূতি কমেন্টে লিখে জানিও। এই ধরনের ঘটনা জানতে যদি তোমাদের ইন্টারেস্ট থেকে থাকে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমার প্রিয় মানুষদেরকে যত্নে রেখো। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।